উপস্থিত শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অন্যান্য সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আমাদের জাতীয় পার্টির তরফ থেকে সংবিধান সংরক্ষণ দিবস পালন করা হচ্ছে। সেই প্রেক্ষিতে আমি সামান্য কিছু কথা বলবো, তারপরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি কিছু বক্তব্য দেব এবং শেষ পর্যন্ত আপনাদের কাছে আমি প্রশ্ন আহ্বান করব। যদি আপনারা কোনো ব্যাপারে আমাকে প্রশ্ন করতে চান, আমি প্রশ্নের উত্তর দেব, সরাসরি আমাকে প্রশ্ন করবেন। ইতিমধ্যে টেলিফোনগুলি বন্ধ রাখলে ভালো হয়, টেলিফোনে কথা বলবেন না, আর কেউ কোনো হাততালি দেওয়া বা কোনো রকম কমেন্টস করবেন না, সেটা অনেক সময় কথা বলতে একটু সমস্যা হয়। আপনারা একটু আগে শুনেছেন যে 6 ডিসেম্বর 1990 হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতা হস্তান্তর করেছিলেন সাংবিধানিকভাবে, আইনসম্মতভাবে, এবং তখন অনেকেই অনেক কথাই পরবর্তীকালে বলেছেন। উনি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছিলেন। আর একটা কথা ছিল যে 3 জোটের যে রূপরেখা ছিল, তারা একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, ভালো নির্বাচন হবে, ভালো একটা পদ্ধতি হবে, দেশ সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চায় এগিয়ে যাবে, এটাই ছিল তাদের কমিটমেন্ট। সেটার সঙ্গে শ্রদ্ধাশীল হয়ে উনি হস্তান্তর করেছিলেন জনগণের প্রত্যাশা অনুযায়ী। তিনি মনে করেছিলেন জনগণ এটা চাচ্ছে, আমি এটা বাধা দিব না। উনি ক্ষমতা গ্রহণ করেছিলেন জনগণের প্রত্যাশা অনুযায়ী। একটি বুলেটও ফায়ার করতে হয়নি, জনগণ সবাই উৎফুল্ল হয়েছে, সব রাজনৈতিক দল ওনাকে ওয়েলকাম করেছে, এমনকি বিএনপি, তাদের মধ্যে অনেক নেতা নেত্রী যারা সরাসরি সংশ্লিষ্ট ছিলেন না সরকারে, তারাও ওনাকে সমর্থন করেছিল। কাজে উনি জনগণের সমর্থন পুষ্ট হয়ে উনি জনগণের প্রত্যাশা পূরণে উনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে বলা হয়েছিল অসাংবিধানিকভাবে উনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। অসাংবিধানিকভাবেও ক্ষমতা গ্রহণ করা দরকার হয়, এটা এখন সবাই বুঝতে পারছেন না? সংবিধানের বাইরেও ক্ষমতা দরকার হয় জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার জন্য। কাজে অসাংবিধানিক ভাবে ক্ষমতা হস্তান্তরটা সর্বক্ষেত্রেই নিন্দনীয় নয়। এখন এটা প্রমাণ হলো। আর একটা কথা হলো, বললাম যে কমেন্ট করার দরকার নেই, এত হাততালি দেওয়ার দরকার নেই। আর একটা হলো যে পরবর্তীকালে বলা হয় উনি স্বৈরাচার ছিলেন। উনি স্বৈরাচারী ভাবে দেশ পরিচালনা করেছিলেন। উনি সবচেয়ে বেশি গণতন্ত্রী মনা বাংলাদেশের শাসক ছিলেন, এটা আমি দাবি করছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা বা জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলি যখন যেভাবে যেটা চেয়েছে, তখনই সেভাবে উনি সেটাকে পালন করেছেন। উনি যখন শিক্ষানীতি দিতে গেছেন, জনগণের তরফ থেকে অনেক বাধা এসছে, উনি এটা বাস্তবায়ন করেননি। যদিও এখন অনেকে বলে ওই শিক্ষানীতি হওয়া দরকার ছিল, এখন ওটার দিকে সরকার যাচ্ছে অনেক সময়। উনি যখন স্বাস্থ্যনীতির কথা এসছে, ডাক্তাররা বিরাটভাবে বাধা দিয়েছে, অনেক প্রশ্ন এসছে, অনেক রাজনৈতিক দল এটার বিপক্ষে অবস্থান নিয়েছে, উনি ওটা করেননি, উনি গায়ের জোরে করেননি। উপজেলা নির্বাচন, উপজেলা পদ্ধতির ব্যাপারে যখন কথা এসছে, এই সাউন্ডটা একটু বাড়াই দিয়ে করতো, তখনও উনি কিন্তু প্রথম কথা হলো যখন রাজনৈতিক দলগুলি একমত হতে পারেনি বা আসেনি, তখন উনি ওটা করেননি। যখন সবাই মোটামুটি এগ্রি করেছে, আসার জন্য বড় বৃহত্তর জনগোষ্ঠী চেয়েছে, তখন ওইটা উনি করেছেন। উনি যখন ঔষধ নীতি করেছেন, তখন সবাই এটাকে ভালো যখন গ্রহণ করেছে, তখনই করেছেন। উনি স্বাস্থ্যনীতি করেছেন, সেটা যেটা বললাম, যখন বাধা হচ্ছে করেননি। উনি হাইকোর্ট বিকেন্দ্রীকরণ করেছিলেন, ওটাকে কেস করে যখন ওনাকে বাতিল করা হয়েছে, আদালতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, এই জন্য ওনাকে উনি আর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেনি। যদিও এটা অত্যন্ত জনকল্যাণমূলক একটি পদক্ষেপ ছিল, মানুষের অনেক সুবিধা ছিল, মানুষের অনেক কাছে থেকে অনেক বড় সুযোগ সুবিধা, আইনগত সহায়তা পাওয়ার সুযোগ ছিল, অনেক কম খরচে, যেটা উপজেলা পদ্ধতিতে গিয়ে উপজেলা পরিষদে উনি করেছিলেন। কিন্তু যেহেতু ওটাকে বাতিল করা হয়েছে, ওনাকে অনেকে বলেছিল যে আপনি এটা আবার নিয়ে আসেন, সংসদে নিয়ে এসে এটাকে আবার গণভোটে দিয়ে পাশ করিয়ে নিয়ে আসেন। উনি বলছেন না,
হাইকোর্টের প্রতি আমি শ্রদ্ধাশীল। এটা অবশ্য স্পিক রায় হয়েছিল, তিনজনের মধ্যে দুজন এক পক্ষে ছিলেন, আরেকজন ওনার পক্ষেই রায় দিয়েছিলেন, তথাপি ওনারা করেননি। উনি যেটা জনগণ চাননি এমন কোনো কাজ করেননি। জনগণের রায়ের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন। শেষ পর্যন্ত এসে যখন কথা আসলো, আন্দোলন হলো, তখন ওনাকে বলা হলো যে আপনি পদত্যাগ করে এসে নির্বাচন করলে করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যে সরকারের থেকে আপনি দল করবেন, সেই দলের রাজনীতিতে থাকলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। উনি বলছে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, জনগণ যদি চায় আমরা সেইভাবেই যাবো। কাজে জনগণের প্রত্যাশা উনি ছেড়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো ওনার এই প্রত্যাশাগুলো পরবর্তীকালে পালিত হয়নি। ওটা উনি যেটা আশা করেছিলেন, এইগুলি ওনারা যেই কথাগুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি একটাও বাস্তবায়িত হয়নি। আর একটি কথা হলো, আমি এখানে দুটি কথা এখানে বলতে চাই। অনেকে বলে যে উনি আন্দোলনের ভাবে বাধ্য হয়ে করেছেন, জনসমর্থন ওনার সঙ্গে ছিল, উনি জানতেন, যার জন্য উনি নির্বাচন করেছিলেন এবং জেলখানার ভিতর থেকে 5টি আসনে জয়ী হয়েছিলেন বিপুল ভোটে। প্রবল প্রতিরোধের মুখে নানানভাবে তাকে সমস্ত মিডিয়া তার বিরুদ্ধে কাজ করেছে, সমস্ত জায়গায় তাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, প্রশাসন বাধাগ্রস্ত করেছে। নির্বাচন তো প্রথমে করতেই দিতে চায়নি, তারপরেও কিন্তু উনি জয়লাভ করেছিলেন নির্বাচন করে, এবং 5 বছর কোনো কাজ না করে আবার যখন এসেছিলেন আবার 5টি আসনে জয়লাভ করেছিলেন। তারপরে যখন যেখানে দাঁড়িয়েছেন উনি আমৃত্যু কোনো সময় কোনো জায়গায় ইলেকশনে পরাজিত হন নাই। জনগণ সবসময় ওনার সঙ্গে ছিল। কাজেই উনি বাধ্য হয়েছিলেন, যেটা বলা হয় সেখানে আমি বলা হয়েছিল ওনার শক্তির বেশ ছিল, আর্মিরা তার থেকে উঠিয়ে নিয়েছে। এটা সম্পর্কে আমি মনে করি একটা দ্বিমত আছে কিছুটা। আর্মিরাও তার সঙ্গে জনগণ ছিল, উনি জানতেন, এবং সশস্ত্র বাহিনী বা তার সাপোর্ট সবাই ছিল বলে আমরা জানি। এবং এটার একটা প্রমাণ আমি বলতে চাই, এটা আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এটাকে কেউ সত্য মনে করলে করতে পারেন, সত্য না মনে করে না করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে তৎকালীন সময় সেনাপ্রধান যে ছিলেন উনি আমাকে বলেছিলেন, আমরা স্যারকে বলেছিলাম আমরা মার্শাল ল দিতে চাই, দিলে এটা কন্ট্রোল করা যাবে। উনি বলেছিলেন আমি মার্শাল ল বা রক্তপাতের মাধ্যমে আমি কোনো ক্ষমতা থাকতে চাই না। এটা উনি আমাকে বলেছিলেন। সেটা সত্য মিথ্যা এটা আমি জানি না, হয়তো কেউ যদি এটাকে আমার পার্সন হিসেবে ধরেন আমাকে বিশ্বাস করেন। এটা আরেকটি কথা বলতে চাই, সেটা হলো ওনার জনপ্রিয়তা যাই ছিল, কতদূর ছিল সেটার ব্যাপারেও উনি যখন জামিনে আসলেন 97-এর পর থেকে, তখন পর্যন্ত তারপরে 2001 সাল পর্যন্ত তৎকালীন সময় প্রেসিডেন্ট আমাদের শাহাবুদ্দিন সাহেব ছিলেন রাষ্ট্রপ্রধান, 96 থেকে 2001। সে সময় উনি যখন একবার উনি জামিনে আসলেন, তখন একবার আমাকে নিয়ে উনি বঙ্গভবনে আমাদেরকে দাওয়াত করেছিলেন। আমি ছিলাম আমার ভাইয়ের সঙ্গে। ওখানে অনেক খোলামেলা কথা হয়েছিল। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব অনেক কথা, ওনার অপারগতার কথা কেন হয়েছিল অনেক খোলামেলাভাবে বলেছিলেন। ওখানে একটা কথা উনি আমাকে বলেছিলেন, সেটা হলো আমি আমার ভাইয়ের সঙ্গে ছিলাম, আমাদের দুজন, উনি বলেছিলেন যে যখন নির্বাচন হয়ে গেল 96-এ, তারপরে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা চালু আছে, এটাই ছিল কথা। কিন্তু তৎকালীন সময় যারা বিএনপি যারা ক্ষমতায় গিয়েছিল, তারা তাদের শীর্ষ নেতৃত্ব থেকে একটা দাবি করা হয়েছিল যে আমরা সংসদীয় পদ্ধতি থাকবো না, আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যাব। ক্ষমতাকে নিজের কেন্দ্রীভূত করা এবং কুক্ষিভূত করা এবং ক্ষমতাকে ব্যবহার করা, ক্ষমতার জন্যই রাজনীতি করা, এই ধরনের মানসিকতা থেকেই এই ধরনের জিনিসগুলি আসে। এবং একই কথা উনি বলেছিলেন যে অপর যে দলটি ছিল তারাও একই সঙ্গে তারাও জোরালোভাবে বলেছিলেন যে আমরাও প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পছন্দ করছি, ওটাতে গেলেই ভালো হবে, ক্ষমতাকে বেশি ব্যবহার করা যাবে নিজের হাতে, যেটা প্রেসিডেন্সিয়াল পদ্ধতিকে নিলে ক্ষমতা বেশি বলে তারা মনে করেছিলেন। এবং উনি তখন তাদেরকে বলেছিলেন বলে আমাকে বলেছেন, এটা সাক্ষী প্রমাণ কিছু নেই, কেউ বিশ্বাস করলে করতে পারেন, না করলে না করতে পারেন। বলেছিলেন যে আমি বলেছি এরশাদ সাহেব যদি নির্বাচনে দাঁড়ায় আপনাদের প্রেসিডেন্সিয়াল নির্বাচন নিয়ে সমস্যায় পড়তে হতে পারে, মানে এরশাদ সাহেবের জনপ্রিয়তা আপনাদের চেয়ে বেশি হতে পারে তৎকালীন সময়। সেই জন্যই আর প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে ওনারা যাওয়ার কথা চিন্তা করেননি। এটা কথাটা আমি বললাম, এটা আমি কোনো কন্ট্রোভার্সি তৈরি করার জন্য না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম। এটাকে আমি কোনো ডকুমেন্ট হিসাবে আমি বলছি না, বিশ্বাস করলে করতে পারেন, না করলে না করতে পারেন। যারা এর সঙ্গে জড়িত ছিলেন তারা এটা ভালো বলতে পারবেন, যদি তারা অস্বীকার করেন অস্বীকার করতে পারবেন। কাজে ওনার জনপ্রিয়তার ঘাটতি ছিল না, এবং উনি সেই জন্যই ওনাকে জোর করে চলে যেতে হয়েছে, পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, এটাও সঠিক কথা নয়। তৎকালীন সময়ে তার পরবর্তীতে ওনাকে যেটা বলা হয়েছে
ওনাকে যে মামলা মোকদ্দমার কথা এখন বলা হয়, কত অবান্তরভাবে ওনাকে একটা মামলা দেওয়া হয়েছে, উনি একটা একটা পিস্তল ওনাকে সাদ্দাম হোসেন, সোনার পিস্তল উনি ঘরে সাজিয়ে রেখেছিলেন, এবং উনি যখন অ্যারেস্ট হন তখন ওনার আত্মীয়কে বলেছিলেন যে এখন অবৈধ অস্ত্র জমা দেওয়ার তারিখ তুমি জমা দিয়ে দাও, নাহলে এটা নিয়ে আবার কেস করবে। জমা দেওয়ার সময় ওনার নামে কেস হয়েছে, এবং সেই কেসে আগের শাস্তি ছিল 4 বা 5 বছর ম্যাক্সিমাম, সেটাকে 10 বছর করা হয়েছে ওনার ট্রায়াল পিরিয়ডে, এবং ওনাকে 10 বছর সাজা দেওয়া হয়েছিল। পরে অবশ্যই উনি অ্যাপিলে এটাকে ছাড়া পেয়েছেন। কতভাবে ওনার উপরে কত ধরনের অত্যাচার করা হয়েছে সেটা বলছে। মঞ্জুর মার্ডার কেস, সেই কেসটা হওয়ার ঘটনা ঘটার 14 বছর পরে কেস দেওয়া হয়েছে, এবং এই কেসের 24 আমৃত্যু এই কেস ছিল। ওখানে যতগুলো 22 বার ওখানে শেষ পর্যায়ে এসে যখন মামলা রায় হওয়ার কথা, তখন ওই জাজকে চেঞ্জ করে দিয়ে মামলা আবার নতুন করে শুরু করা হয়েছে, এবং 49 জনের মধ্যে 28 জন সাক্ষী প্রয়োজন ছিল। প্রতিটি সাক্ষী, কোনো সাক্ষী বলেনি যে উনি ওখানে জড়িত আছেন, এবং সবাই বলেছে ওনাকে কোনো পরে জড়িত করা যাবে না। কিন্তু ওই মামলাতেও ওনাকে ছাড় দেওয়া হয়নি। ওনার নামে যে মানি স্যুট করা হয়েছিল 1,80,00,000 টাকা, উনি পার্টির টাকা ছিল বলেছিলেন, কিন্তু তার স্বীকার করা হয়নি। ওনাকে 2 বছর জেল দেওয়া হয়েছে। এখন আমরা শুনেছি যে সেই মানি স্যুটটা আমরা সিভিলভাবে জাতীয় পার্টির তরফ থেকে মামলা করা হয়েছে, এবং জাতীয় পার্টির তরফ থেকে এই মামলায় জাতীয় পার্টি জিতে গেছে, এবং এই টাকাটি পার্টির টাকা হিসেবে গ্রহণ করার জন্য একটা প্রসেস চলছে। সেইভাবে ওনাকে একটা মানুষকে চাকরি দিয়েছেন, একটা পিয়ন কাজাকাটি করে, স্যার আমার চাকরি চলে গেছে, আচ্ছা দেখো তো কিছু চাকরি করে দেওয়া যায় কিনা, ওই জন্য ওনার নামে মামলা হয়েছে। উনি ওনাকে ওনার ইনকাম ট্যাক্স লয়ার বলেছে যে এত টাকা স্যার আপনি বেশি ট্যাক্স দিয়েছেন, অ্যাপ্লিকেশন করলে আপনি টাকাটা পেয়ে যাবেন। উনি সাধারণ সাইন করে দিয়েছে টাকাটা পেয়ে, ওর জন্য ওনার মামলা হয়েছে। কাজে এইসব করে হ্যারাসমেন্ট, এবং উনি যখন অসুস্থ, ওনার বিলিরুবিন যখন 27 থেকে 28, ডাক্তাররা বলেছে এই বিলিরুবিনে কোনো সময় কোনো মানুষ বেঁচে থাকে আমরা জীবনে আমাদের রেকর্ড আমরা দেখিনি। হাসপাতাল থেকে পিজি, জেলখানা থেকে পিজি হাসপাতাল 2 কিলোমিটার হবে না, আমরা ওখানে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করেছি, কিন্তু ওখানে তাকে নিয়ে যাওয়া হয়নি। আল্লাহর তরফ থেকে উনি বেঁচে গেছেন। একদিন রাত্রে আমাদের বাসায় খবর আসলো যে উনি মারা গেছেন। আমরা সারা রাত্রি কান্দাকাটি করলাম। পরের দিন শোনা গেল যে না, উনি এখন কথা বলছেন, মানে উনি সেন্সলেস হয়ে গেছিলেন। কাজে অত্যাচারের কথা যখন শুনি, রাজনৈতিক অত্যাচার, আমরা নাকি কোনো অত্যাচারিত হইনি, আমরা খুব ভালো সবসময় আরামে এসেছিলাম। অত্যাচার জাতীয় পার্টির প্রতি সত্যি হওয়ার হয়েছে, সবসময় হয়েছে, প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত। মামলা দিয়েছে এক দল, আরেক দল সেই মামলাকে ব্যবহার করছে। এখন আর একটা কথা বলি যে উনি নাকি অনেক খুন খারাপি করেছেন, অনেক কিছু, তার জন্যই জন্য ওনার আমলে পুলিশ এবং হত্যাকাণ্ড সহ 7-8টার বেশি কেউ দেখাতে পারবে না। নূর হোসেন এবং ডাক্তার মিলনের ব্যাপারে উনি বলেছে, বারংবার বলেছেন যে আমাকে এত মামলা দিচ্ছেন, এই মামলা দেন, আমার প্রমাণ করেন আমি বা আমার দলের, আমার সরকারের কেউ মধ্যে জড়িত। কিন্তু কোনো সরকার সেই মামলা দেয়নি, এবং কোনো সরকারই এটা প্রমাণ করার চেষ্টা করেনি যে উনি করেছেন, কিন্তু ওনার গায়ে দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চভাবে। এগুলো আমি বলছি যে জাতীয় পার্টির প্রতি অনেক অন্যায় অবিচারের কথা আমরা অনেক সময় বলে থাকি। এইগুলো মানুষের একতরফাভাবে উনি ক্ষমতা দখল করেছেন অবৈধভাবে, উনি স্বৈরতান্ত্রিকভাবে দেশ চালিয়েছেন, উনাকে বাধ্য করা হয়েছে ক্ষমতা ত্যাগ করার জন্য। এইগুলো কথার মধ্যে আমি মনে করি কিছু কিছু বাড়াবাড়ি আছে। এগুলো কথা একেবারে সার্বিক শব্দগত অর্থে সবসময় একেবারে সঠিক কথা বলা যায় না। তো এই হলো আমাদের আজকের এই বিষয়টি, যেটা কথা বারংবার আসলো। এরশাদ সাহেব জনগণের প্রত্যাশা অনুযায়ী ক্ষমতায় এসেছিলেন, জনগণের প্রত্যাশা মোতাবেক দেশ পরিচালনা করেছেন, তাদের ইচ্ছা মোতাবেক তারা আবার উনি সরকার থেকে পদত্যাগ করে চলে গেছেন। ওনার কোনো বাধ্যবাধকতা ছিল না, ওনাকে কোনোকে জোর করে কেউ কিছু করেনি। উনি বিবেকের তাড়নায় যেটা ভালো মনে করেন, দেশ ও জাতির স্বার্থে যেটা ভালো হবে, যেই কথা এখন আসছে আবার যে একটা ভালো নির্বাচন দরকার, একটা ভালো শাসন ব্যবস্থা দরকার, তখন এইটা এসেছিল, এবং তখন জাতীয় পার্টি এটাতে সমর্থন দিয়েছিল। এরশাদ সাহেব এটাকে সমর্থন দিয়ে পদত্যাগ করে চলে গিয়েছিলেন। এটার জন্য আমরা এই দিবসটাকে এত কঠিনভাবে পালন করি, এটাকে স্মরণ করার জন্য, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা জানার জন্য। আজকের এই দিনে আমি ওনার প্রতি আমার অন্তঃস্থল থেকে সমস্ত শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে আছে মুক্তিযুদ্ধের মাস, এটা আমরা এই মাসে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, মুক্তি পেয়েছিলাম, বৈষম্য মুক্ত একটি সমাজ পেয়েছিলাম, যেটা বারংবার আমাদের হারাতে হচ্ছে। আমি সেই আত্মা যারা মারা গেছেন সেই শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, যারা যুদ্ধ করেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন তাদের প্রতি আমার সহানুভূতি জানাচ্ছি।
এখন আমি আজকের এই পর্ব পরে আমি আজকে আমাদের সেকেন্ড জেলার ব্যাপারে আমি কথা বলতে চাই, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। ডিসেম্বরে কত তারিখ? আচ্ছা, প্রধান উপদেষ্টা আমাদের গত 2 দিন আগে একটা সর্বদলীয় জাতীয় ঐক্যের একটা ডাক দিয়েছিলেন। এইটার বিষয়ে আমাদের কিছু বক্তব্য আমি এখানে আপনাদেরকে জানাতে চাই। সেটা হলো, আমরা যেটা দেখতে পেয়েছি সেটাতে প্রথম কথা হলো আমার রিয়াকশন, আপনি যদি বলেন যে আমার কাছে মনে হচ্ছে যে একটা জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। এই কথা বলবেন না প্লিজ। কেননা এখানে উনি ডেকেছেন, বলেছেন জাতীয় ঐক্য এবং সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন বলে বলেছেন, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা 48টি এখন। তার মধ্যে উনি ডেকেছেন 18টি দলকে, আমার কাছে তালিকা সব। তার মধ্যে বেশিরভাগ যেগুলো দল মনে করি যে ইম্পর্টেন্ট, আমি তাদের বিষয়ে দু একটি কথা এখানে বলে কেন আমি মনে করছি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন এটা একটু বিস্তারিতভাবে বলবো। সেটা হলো, আমরা যদি এর আগে 2014-এর আগের নির্বাচন থেকে ধরি, 2001 এবং 2008 এই দুটো নির্বাচন কিন্তু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক সঠিক নির্বাচন হয়েছে বলে দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হয়েছে। যদিও 2001-এ আওয়ামী লীগ বলেছে এটা গ্রহণযোগ্য হয়নি, আমার কাছে কারচুপি হয়েছে। এটা দেশবাসী গ্রহণ করেনি, বিশ্ববাসী গ্রহণ করেনি। আবার 2008-এ বিএনপি বলেছে এটা ঠিক হয়নি, এটাকে নানান কারচুপি করা হয়। দেশবাসী গ্রহণ করেনি, বিদেশিরা গ্রহণ করেনি। সেই নির্বাচন দুটির ফলাফল নিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে দলগুলির কার কত ভারী এবং কে কতটুকু রিপ্রেজেন্ট করে জনসমর্থন। বিএনপি 2001 সালে সরকার গঠন করেছিল বিপুলভাবে নির্বাচন, 193টি সিটে, 300 সিটের মধ্যে সরাসরি নির্বাচনে 193 সিটে তারা জয়লাভ করেছিল। তাদের মোট ভোটের হার ছিল কত জানেন? টোটাল ভোটের 40.997, 41-এর একটু কম পার্সেন্টেজ অফ ভোটস বিএনপি এককভাবে। আর আওয়ামী লীগ সেই সময় মানে খুবই খারাপ রেজাল্ট করেছে, সেটা হলো 62টি সিটে তারা জয়লাভ করেছে, 131টি সিট কম পেয়েছে বিএনপির চেয়ে। তাদের ভোটের পার্সেন্টেজ কত ছিল জানেন? ভোটের পার্সেন্টেজ ছিল 40.13, মানে বিএনপির পার্সেন্টেজে যে তাদের পার্সেন্টেজ 1%ও কম হয় নাই, 0.84% কম হয়েছে। যখন সবচেয়ে খারাপ অবস্থা আওয়ামী লীগের, সিট পেয়েছে 62টি আর বিএনপি সিট পেয়েছে 193টি। বিএনপি সিট পেয়েছে 40.9% আর আওয়ামী লীগ পেয়েছে 40.13%। আর সেখানে জাতীয় পার্টি তখন ইসলামী ফ্রন্ট নামে ছিল, আমাদের সঙ্গে চরমনায়ের বিশ্বাস ছিলেন। অবশ্য লাস্টের 2-1 দিন আগে ওনারা আমাদের থেকে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, ফলে আমরা এককভাবেই করেছিলাম। আমরা 14টা সিট পেয়েছিলাম। আমরা ভোটের পার্সেন্ট ছিল 7.25%। আর জামাত ছিল তখন একটা ভালো ফ্যাক্ট, ওখানে এখনও বড় দল তারা মোটামুটি, সেখানে তারা 17টা সিট পেয়েছিলেন 2001 সালে এবং 4.28% ছিল তাদের ভোটের হার। এটা অফিসিয়াল রেজাল্ট থেকে আমি বলছি, যেটা আমার কাছে আছে। সেখানে 2008 সালে আওয়ামী লীগ পেয়েছিল 230টা সিট, ওরা পেয়েছে 48.04। এগুলো পারফেক্ট ভোট, যেটা কোনো কারচুপি হয়নি। আর বিএনপি পেয়েছিল 30টা সিট, তাদের ভোটের পার্সেন্ট ছিল 32.5। জাতীয় পার্টি পেয়েছিল 27টা সিট, তাদের হলো 7.07। ভোটের পার্সেন্টেজ আগেরটার চেয়ে আমাদের একই, ওটা ছিল 7.25, এখন 7.0। এবং জামাত পেয়েছিল গতবার 17টা সিট, এবার পেয়েছে 2টা সিট, তাদের ভোটের পার্সেন্টেজ হলো 4.7। ভোটের পার্সেন্টেজে আমরা আর জামাত মোটামুটি একটা জায়গায় আছি। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি আওয়ামী লীগ পেয়েছে 48% আর বিএনপি সবচেয়ে বেশি পেয়েছে 40%। কাজে এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ইত্যাদি দুটো দলকে বাদ দিয়ে
যদি আপনারা হিসাব করেন, বাকি ছোটোখাটো দলের কথা আমি ডিটেল সময়ের অভাবে বলতে চাইলাম না, আমার কাছে আছে, তাহলে 50%-এর বেশি মানুষকে এই এই জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে। এখন স্বাভাবিকভাবে আমরা যেটা জানি, আপনারাও জানেন, বিল্ডিং একটা যখন স্ট্রাকচার বানানো হয়, যদি একটা সাইড বসে যায় আর একটা সাইড দাঁড়িয়ে থাকে, তাহলে বিল্ডিংয়ের মধ্যে একটা ক্র্যাক হয়, এবং ক্র্যাকটা হলে সেই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয়, যেগুলো সব ভেঙে যেতে পারে। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ক্র্যাকটা সৃষ্টি করা হয়েছে, ওনারা কাউকে নিচে নামিয়ে দিচ্ছেন, কাকে উপরে রাখছেন। কাজেই একটা বৃহৎ অংশ, 50%-এর বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে। এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা, বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই ঐক্যের ডাক দিয়েছেন। এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। কাউকে যদি আপনি অবিশ্বাস করেন, তাহলে সে আপনাকে অবিশ্বাস করবে। কাউকে যদি আপনি ঘৃণা করেন, সে আপনাকে ঘৃণা করবে। কাউকে যদি আপনি নিশ্চিহ্ন করতে চান, সে আপনাকে নিশ্চিহ্ন করতে চাইবে। এটি হলো স্বাভাবিক নিয়ম। আপনি কাউকে ভালোবাসলে সে আপনাকে ভালোবাসবে, আপনি কাউকে বন্ধু হিসাবে ধরলে সে আপনার বন্ধুত্ব আপনার সঙ্গে করার জন্য আসবে। এটা হলো স্বাভাবিক নিয়ম। কাজে আমরা যেটা বুঝতে পারছি, আমরা চাই বা না চাই, দেশে একটা সংঘাতময়, ভাইয়ে ভাইয়ে ঘৃণা, সংঘাতময় অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা চাই বা না চাই, দেশের মধ্যে একটি দল, একটি অংশ তারা অবাঞ্ছিত অথবা ঘৃণিত ভাবে চিত্রিত হচ্ছে, আরেকটি অংশ তারা সবথেকে পবিত্র, ভালো, এইরকমভাবে চিন্তা করা হচ্ছে ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট সাইড। অ্যান্ড দ্যাট ইজ, সে থেকে আমরা মনে করি একটা সংঘাতপূর্ণ অবিশ্বাসের আবহাওয়া তৈরি হয়েছে। এখন অনেকে বলছেন, অনেকে আমি শুনি, এটা কথাটা সত্য মিথ্যা আমি জানি না, অনেকে বলছেন নাকি তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হয়েছে যে দুষ্টু গুরুর চেয়ে শূন্য গোয়ালি ভালো। তার মানে দুষ্টু গরুকে ওনারা রাখবেন না। শতকরা 50% লোককে যদি দুষ্টু হিসাবে আপনারা এখন বাদ দিতে চান, তখন আমার একটা কথা মনে আসলো, যেটা এই উদাহরণটা কে কীভাবে নিলেন আমি জানি না, আমার স্বাভাবিকভাবে আমার মনে আসলো যে 71 সালে যখন আমরা বৈষম্য মুক্তির সংগ্রাম বা মুক্তির সংগ্রামের জন্য স্বাধীনতার সংগ্রামে যুদ্ধ করছি, তখন কিন্তু যারা আমাদেরকে এখানে হানাদার বাহিনী হিসেবে পরিচিত, তারা কিন্তু একটা কথা বলেছিল, সেটা হলো এই দেশে আমরা মানুষ চাই না, মাটি চাই, মিট্টি, পোড়া মাটি নীতি। মানুষ সব এখানে গাদ্দার, বিশ্বাসঘাতক, এবং মানুষ এখানে হিন্দু। কাজে এদেরকে না হলেও আমার চলবে, আমার ল্যান্ড দরকার। এখন তারপরে কি লোক কি নিঃশেষ করা সম্ভব হয়েছে? 50% মানুষকে আপনি নিঃশেষ করে আপনি সব দুষ্ট খালি করে দেশ, সুন্দর একটি দেশ তৈরি করবেন, এটা কি বাস্তবসম্মত কথা? এখন আমাদের যেটা পরিস্থিতি এর মধ্যে হয়েছে, এরপরে আমি আরেকটা পয়েন্টে আসছি, সেটা হলো আমরা বিভিন্নভাবে অবাঞ্ছিত হচ্ছি, সেটা পরে বুঝতেই পারছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ, মিটিং, মিছিল করব, এটা আমাদের সাংবিধানিক অধিকার, আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমাদের পার্টির কাজকর্ম করতে। তখন কিন্তু কোনো ঘোষণা আসেনি যে আমরা অবাঞ্ছিত। তারপরে গণমাধ্যমগুলোতে আমরা দেখছি ব্যাপকভাবে সেলফ সেন্সরশিপ চলছে। গণমাধ্যমের স্বাধীনতা সত্যিকার অর্থে আছে কিনা অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন, তারা ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন। তারপরে কথা হচ্ছে যে আমাদেরকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না, চলাচলের স্বাধীনতা আমাদের সাংবিধানিক স্বাধীনতা, সাংবিধানিক একটা রাইট, এটা আমরা পাচ্ছি না। আর মামলার কথা তো পরবর্তীকালে আরও ডিটেইলভাবে আমি বলবো। নির্বিচারে যেখানে সেখানে আমাদের মানুষদেরকে বিভিন্নভাবে মামলা দেওয়া হচ্ছে, জোর জবরদস্তি করে আদালতকে বাধ্য করা হচ্ছে, অথবা আদালত, এবং সেখানে বিশালভাবে একটা দলীয় প্রভাবে এসব করা হচ্ছে, এবং সেই মামলার ভয় দেখিয়ে আমাদেরকে নানান ধরনের নির্যাতন করা হচ্ছে। আমাদের একজনকে
এই মামলার জন্য অ্যারেস্ট করা হয়েছে, বারংবার বলার পর তাকে জামিন দেওয়া হচ্ছে না। আরেকজনকে আরেকটা মামলা দেখিয়ে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের নেতাকর্মী। একেবারে সম্পূর্ণ ভুয়া মামলা, সবাই জানে, যারা করছেন তারাও জানেন, যারা বিচার করছেন তারাও জানেন, সবই জানেন। কিন্তু আইন ওই পর্যন্ত ঠিক আছে, তারপরে সেই ওই পর্যন্ত জোর, আর তারপরে সে আইনের শাসন। আইন আছে, আপনাকে দেওয়া যাবে না, কাজেই দেওয়া যাবে না। সেইভাবে আমরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি, সেই কথাটি জানিয়ে পরের দিকে আসি। এখানে একটি বিষয় আমাকে চোখে আসলো। 30শে নভেম্বর একটা বাংলাদেশ প্রতিদিনের একটা সংবাদে একজন অত্যন্ত বিজ্ঞ আমাদের প্রেস সচিব শফিকুল আলম সাহেব, উনার কথা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, কাজে উনি প্রধান উপদেষ্টার বক্তব্যগুলি দেন বলে আমি ধরে নিয়েছি। উনি একটা কথা বলেছেন, ওই সংবাদপত্রে যা দেখলাম, এবারেই রাষ্ট্র মেরামত ছাড়াই যদি অন্তর্বর্তী সরকার চলে যায়, তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। অত্যন্ত সত্য কথা, অত্যন্ত যুক্তিসঙ্গত একটি কথা, যে এই প্রজন্ম কথাটা উনি মনে হয় যেটা বলছেন সেটাকে আমি একটু বর্ণনা করি। এই প্রজন্ম নয়, যে কোনো প্রজন্ম। এখন আমাদের বাংলাদেশে আন্দোলনের সময় আপনারা যদি খেয়াল করে থাকবেন, ছাত্ররা শুধু নয়, অছাত্র যা যুবক শ্রেণী, বিভিন্নভাবে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, চাকরিজীবী সবাই ছিল, এবং যে কোনো বয়সের ছিল, বৃদ্ধ থেকে শুরু করে একেবারে ইয়াং তরুণ পর্যন্ত, বাচ্চা স্কুলের ছেলেরাও ছিল। সব প্রজন্মের সব মানুষই একটা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। সেই আন্দোলনটা আন্দোলন কিসের ছিল? শেখ হাসিনাকে পতন। কেন? যে শেখ হাসিনা আমাদের থেকে আমাদের যে বৈষম্য মুক্ত সমাজ গড়ার স্বপ্ন, এটা ভেঙে দিয়েছেন। উনি বৈষম্য শুদ্ধ একটি সমাজ উপহার দিয়েছেন। সেখানে ওনার লোকরা লুটপাট করে দেশ শেষ করছে। আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে, অত্যাচার, অনাচার নির্বিচারে আমাদের উপর করা হচ্ছে। আমরা এটার থেকে মুক্তি চাই। কিভাবে মুক্তি পাওয়া যাবে? এখন উনি যেটা বলছেন, একটা সুন্দর নির্বাচন চাই, যে নির্বাচন হবে জনগণের সকল ধরনের মানুষের মতামতের প্রতিফলনের একটি সরকার করার জন্য। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। কেন চান? নির্বাচনের পরে তো আমরা নির্বাচন 2001-এও দেখেছি, 2008-এও তো শেখ হাসিনা নির্বাচন করে এসেছে। সেই নির্বাচনের পরে যে ব্যবস্থা আমাদের, সেই ব্যবস্থা মানুষকে দানব করছে। একটা বিভিন্নভাবে স্বৈরাচারী সৃষ্টি করার সেই পরিস্থিতি, সেই আমাদের রাষ্ট্র কাঠামো। আমরা এটার থেকে পরিত্রাণ চাই, তো রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই। তো আপনি নির্বাচন চান, রাষ্ট্র কাঠামো সংস্কার চান, কেন? আপনার আসল উদ্দেশ্য হলো আপনি একটি বৈষম্যমুক্ত সমাজ চান। এটার জন্যই তো আপামর জনগণ যুদ্ধ করেছে। এই প্রজন্ম না, সব প্রজন্মই, শুধু স্টুডেন্ট না, সব ধরনের মানুষ সবাই এটার জন্য দাবিশীল। তাহলে এটাই তো আপনার প্রায়োরিটি, এটাই তো আপনার নাম্বার 1, যে এইটাই আমাকে করতে হবে প্রথম। এইটা করার জন্য আমার কি লাগবে? এটা করার জন্য আমার জাতীয় ঐক্য লাগবে। কেননা এটাকে আমি করতে পারবো না, জনমত, সকলের মতামত ভিত্তিতে করতে হবে, সকলে রাজি হতে হবে, এবং আমি তারপরে এটাকে গিয়ে পার্লামেন্টে যখন নিব, পার্লামেন্টেও এটাকে পাশ করাতে হবে। তাহলে পার্লামেন্টে যারা থাকবে তারাও এটা একমত হতে হবে, জনগণ সকলে একমত হতে হবে। জনগণের সঙ্গে সার্বিকভাবে একটা ঐক্য হলেই এত বড় একটি জিনিসের অবস্থান সম্ভব। কাজে ঐক্য ছিল আমার নাম্বার 1 প্রায়োরিটি। এখন আপনি কি সেটাকে নাম্বার 1 প্রায়োরিটি দিয়েছেন? আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে প্রশ্ন করতে চাই, আপনাকে আপনার নাম্বার 1 প্রায়োরিটি সেটাকে দিয়েছেন, যেটার জন্য জনগণ জীবন দিয়েছে? যে আপনি বলেন আজকে শহীদের রক্ত আমি বৃথা যেতে দেবো না, আমি শহীদকে আমি সম্মান দেখাবো। কিভাবে দেখাবেন? তার স্বপ্নটাকে বাস্তবায়ন করে দেখাবেন। কিন্তু আপনার প্রায়োরিটি তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। প্রায়োরিটি হলো এদের কে হত্যা করছে সেই হত্যাকারীদের প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে। এবং এই প্রতিশোধ নিতে চান, বিচার ব্যবস্থা করতে চান, আমাকে সেদিকে বিচার তো করতেই পারেন, অপরাধ করলে বিচার হতে হবে, এটা সবসময় নিয়ম। তবে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, যে আমাদের যে সিস্টেমে আমাদের যে জুরিসপ্রুডেন্স বলে আইনশাস্ত্র, সেটা যে ব্রিটিশ সিস্টেমে চলে, সেখানে বলা আছে 10টি অপরাধী যদি ছাড়া পায়, একটি নিরাপদ লোক যেন তার জন্য কষ্ট না পায়। মানে 10 জনকে আপনি ছেড়ে দিবেন, সেই জন্য বলা, কেননা যদি সন্দেহ থাকে যে একটি নিরপরাধ লোক হয়তো আটকা পড়তে পারে, শাস্তি পেতে পারে,
এটা হলো জুরিসপ্রুডেন্স আমাদের দেশে চালিত। তা আপনি তো সেটা কি ফলো করছেন? যে আপনি মানুষের সবাই একটা হত্যাকাণ্ডে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জড়িত করা হচ্ছে, এবং সেখানে জড়িত করে তাদেরকে বিভিন্নভাবে, এবং সেটাকে সবচেয়ে বড় এফেক্ট আসছে আপনার প্রশাসনের মধ্যে। আজকে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জুডিশিয়ারি এটাতে গিয়ে যখন এখানে ধাক্কা দিয়েছেন, বিভিন্নভাবে তাদেরকে মামলা মোকদ্দমার মধ্যে ফেলেছেন, তাদেরকে বের করে দিয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে ডিমোশন দিয়েছেন, তাদের জায়গায় হ্যারাসমেন্ট করছেন, তারা ডিমোরালাইজ হয়ে গেছে। এই মানুষগুলি ছিল আপনার শক্তির উৎস। এটা করতে গিয়ে আপনার প্রায়োরিটি চেঞ্জ করতে গিয়ে আপনি জাতীয় ঐক্য নষ্ট করার কথা পরে আসছি। আপনি প্রথমে করছেন আপনার হাত, শক্তিশালী হাতকে আপনি নুলো করে দিয়েছেন। আপনার একটা কেয়ারটেকার সরকার, ইন্টারিম গভর্নমেন্টের শক্তি থাকে কোথায়? তার শক্তি থাকে তার পুলিশের কাছে, তার শক্তি থাকে তার ডিসিএসপির কাছে, তার শক্তি থাকে তাদের বিজনেসম্যান কমিউনিটি, সমস্ত বুদ্ধিজীবী, তারা তাকে সমর্থন দেয়। একটি কেয়ারটেকার সরকার সবসময় সাকসেসফুল হয়েছে, কেননা তারা সকলের সমর্থন পেয়েছে, সকলে তাদের জন্য কাজ করছে। আপনাদের তো পাওয়ার বেস ছিল এই এই পুলিশ বাহিনী, আপনাদের পাওয়ার বেস হওয়ার কথা ছিল এই প্রশাসন, আপনাদের পাওয়ার বেস হওয়ার কথা ছিল জুডিশিয়ারি অ্যান্ড আদার থিংস। আপনাকে সাপোর্ট দিবে সমস্ত বিজনেসম্যান কমিউনিটি, প্রফেশনাল বডিজ, এগুলো থাকবে। তারপরে আসবে রাজনৈতিক দল, তখন তো আপনার হাতে সকল থাকবে, আপনি যা করতে চাইবেন তাই করতে পারবেন। যে মুহূর্তে আপনি আঘাত দিয়েছেন ওদেরকে, আর একটা কথা বলি, আমাদের শরিয়া আইনের একটা নিয়ম আছে, সেটা হলো মানুষকে বিচার করবা তার নিয়াত দেখে, তার কাজ দেখে নয়। একটা পুলিশের প্রশাসনে চাকরি করে আমাদের মিডল ক্লাস লোক বা মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর লোক বা নিম্ন মধ্যবিত্ত, তারা চাকরি করে, তাদের বউ ছেলে পেলে, শ্বশুর শাশুড়ি, তাদের মা বাবাকে তাদের অনেক সময় সাপোর্ট করতে হয়, অনেক গরিব মানুষকে আত্মীয়কে সাপোর্ট করতে হয়, তারা চাকরি তাদের দরকার। তারা হলো রাষ্ট্রের পাবলিক সার্ভেন্ট, রাষ্ট্রের সব কর্মচারী। তারা যে গভর্নমেন্ট আসবে তাকে সাপোর্ট করবে। তারা শেখ হাসিনাকে সাপোর্ট করেছে, সে চাকরি বাঁচানোর জন্য অনেক সময় করেছে, ইচ্ছা করে শেখ হাসিনা অপকর্মের মধ্যে তারা জড়িত হয়েছে, এটা নাও হতে পারে। তো আপনি সবাইকে ঢালাওভাবে সবাইকে ধরে নিলেন এবং সবাইকে আপনি শত্রু বানালেন, অনেক লোককে বাদ দিলেন, এবং তারপরে আপনি পাওয়ার বেজের জন্য ওই লোকগুলিকে ফিল আপ করার যে পরিস্থিতি পরিবেশ হলো, দুটি প্রধান রাজনৈতিক দল ঝটঝট করে ওখানে আপনি তাদেরকে চাইলেন, তারা ঢুকিয়ে দিল। জুডিশিয়ারি এবং পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন দলীয়করণ হয়ে গেল। এখন একদিকে ডিমোরালাইজড, একদিকে দলীয়করণ। তারা আপনার কথা এখন শুনছে না, তারা এখন কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টের অর্ডারের চেয়ে তারা একটা দেখছে তারা যাদের দ্বারা দলের সঙ্গে সম্পৃক্ত সেটার কাছে, বাকি পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন তারা সব চুপ করে বসে আছে, তারা ভয় আছে কোথায় কী করবো, কোথায় আবার কোথায় ফাঁসবো। সেই অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আপনি কিভাবে এফেক্টিভ কন্ট্রোল করবেন, আপনার প্রায়োরিটি চেঞ্জ করে কীভাবে আপনি সামনে নির্বাচন করবেন, কিভাবে আপনি এইগুলি করবেন, আপনার সংস্কার করবেন, রাষ্ট্র সংস্কার করবেন। আপনার প্রায়োরিটি যখন চেঞ্জ করে ফেলেছেন, এখন অনেকটা ক্ষেত্রে আমার মনে হয়, এটা আমার ধারণা, ভুল হতে পারে, আমি অনেক ক্ষুদ্র মানুষ, তারা অনেক জ্ঞানীগুণী মানুষ, তারা জিম্মি হয়ে গেছে। শক্তিশালী রাজনৈতিক দলগুলির কাছে ওনারা জিম্মি হয়ে গেছেন, এখন ওনাদের পাওয়ার বেস হয়ে গেছে তাদের ফলে তাদের নিজস্ব ইচ্ছা শক্তি যতই থাক, তাদের নিজস্ব যতই ধ্যান ধারণা ভালো থাক, তারা সেটাকে করতে পারছে না। লাস্ট ছিল একটাই, আমি যত রকম ব্যবসায়ী সমাজ দেখেছি, আমি অনেক জনের সঙ্গে অনেকভাবে মিশি, আমি মন্ত্রী ছিলাম অনেকখানে, যাই যত প্রফেশনাল বডিজ দেখেছি, বিজনেসম্যান কমিউনিটি, যত রকম বিভিন্ন জায়গা আছে, যত ধরনের কমিউনিটি আছে, সবাইকে আমি বিরাটভাবে দুর্দশাগ্রস্ত, চিন্তিত এবং মনোবলহীনভাবে দেখেছি, যেগুলো ওনার পাশে দাঁড়িয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাদেরকে সমর্থন করবেন। আর লাস্টে এসে হাত দিলেন রাজনৈতিক দল, যেগুলো আগ বাড়িয়ে আমরা সমর্থন দেওয়ার জন্য, সমস্ত সর্বাত্মক সমর্থনের জন্য প্রস্তুত ছিলাম, সেই সমর্থন আপনারা নিজে পদদলিত করলেন আমাদেরকে। আমরা একটা সাংবিধানিক সংস্কারের একটা প্রস্তাব তৈরি করেছি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বিভিন্ন জায়গায় কাজ করার জন্য আমি মনে করি দেশের জন্য কাজে লাগতে পারে। আমি কিন্তু এটা তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের জন্যই করেছি তা নয়, আমি করেছি জনগণের জন্য, আমি করেছি সামনের দিকে রাজনৈতিক দলগুলির জন্য, সামনের দিকে এটা লাগতে পারে এই জন্য করেছি। তারপরে ওনারা যখন একটা কাঠামো তৈরি করেছেন, আমরা সেই কাঠামোতে ওনাদেরকে এটা হ্যান্ড ওভার করার জন্য ওনাদের থেকে কথা টেলিফোন জিজ্ঞাসা করে ওনাদের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওনারা টাইম দিয়েছে 4টার সময় আসবেন, এবং আমাদের লোকজন গেছে, ওনারা দেখা গেল ওনারা নাই,
এবং পরে শোনা গেল ওনাদের কেউই আমাদের এটা রিসিভ করবেন না। একজন কর্মচারীকে যে রিসিভ করেছেন সেই কর্মচারী আবার আমাদের এটা নিতে উনি রিফিউজ করছেন, বলে ছবি নিলে ভাই আমার সমস্যা হতে পারে। আমরা এত ঘৃণ্য হয়ে গেলাম, আমরা কি এত নিচু হয়ে গেলাম যে আমাদের কাছে আপনি হাত দিয়ে নিতে আপনার ঘৃণা লাগছে? ঘৃণা সবসময় ঘৃণার জন্ম দেয়। সেই জন্য বলছি যে লাস্ট ছিল পলিটিক্যাল একটা চাপ আপনাদের মাধ্যমে, আপনারা আমাদের ভাবে ব্যবহার করে আপনারা নিজেদের যে কাজগুলি, আপনারা সবাই ভালো মানুষ, আমি জানি ভালো কাজ করতে চাচ্ছেন, কিন্তু ভালো কাজ করার জন্য যে আপনার সমর্থন দরকার, যে শক্তি দরকার, তার জন্য যে সেটা আপনার প্রশাসনকেও আপনারা নুরা করে ফেলেছেন, পুলিশকে নুরা করে ফেলেছেন, জুডিশিয়ারি আপনাদের কোনো কন্ট্রোলে আছে বলে মনে হচ্ছে না। কোনো কিছু কন্ট্রোল থাকার কথা নয়, তারা অ্যাটলিস্ট একটা আপনাদের মনোবৃত্তির সঙ্গে ভাব মিলিয়ে চলবে। বুদ্ধিজীবী সমাজ, প্লেয়ার সব ছোট ছোট কাজের জন্য বিভিন্নভাবে মানুষকে নির্যাতন করা হচ্ছে, বিভিন্নভাবে মানুষকে দূরে সরে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে মানুষকে ঘৃণা দেখানো হচ্ছে। একটা মানুষ আমার কাছে সেদিন একজন কমপ্লেন করছে, দুটো কথা আমি বলতে চাই এখানে। সেটা হলো যে সে কিছু দল করে না, সে বিমানে চাকরি করে, সেখানে প্রাইম মিনিস্টার গেছে, প্রাইম মিনিস্টারের ছবি তুলেছে। এটা সবাই করে, যে কোনো আজকে যে প্রাইম মিনিস্টার তাদের আজকে যে উনি আছেন ওনার সঙ্গে সবাই তুলতে যাবে, যে যাবে, আমি থাকলে আমার কাছে যাবে, যে যাবে, মানুষ চায় একটা ছবি রাখবো। হ্যাঁ, দেশের প্রধান, অত ডিপের মধ্যে জানে কি উনি খারাপ না উনি ভালো, উনি গণহত্যা করেছে করেনি, এটা কে অত জেলে কে যাবে, কে জানে, কে এগুলো নিয়ে মাথা ঘামায়? তার জন্য তার বাসায় 2 বার হামলা করা হয়েছে, তার কোথায় গুগলে ছবি আসছে এবং তার লুটপাট করে নেওয়া হয়েছে, তার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, তাকে পিটানো হয়েছে। একবারের পরে 2 বার যখন আসছে চাঁদাবাজি করা হচ্ছে, তখন সে জিডি করা হয়েছে, কোনো সাপোর্ট পায়নি, কোনো কিছু প্রোটেকশন পায়নি, শেষ পর্যন্ত সে বাড়ি চেঞ্জ করে চলে গেছে। এরকম বিভিন্নভাবে মানুষকে পথে ঘাটে ধরে নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। এইভাবে করে আপনারা জাতীয় ঐক্য করবেন, এইভাবে করে আপনারা আপনার রাষ্ট্র সংস্কার করবেন, নির্বাচন করবেন। এখন নির্বাচনে যদি আপনার সময় সব কিছু বাদ দিলাম, নির্বাচনে প্রথম কথা হলো অন্তর্বর্তীকালীন সরকার নিজেই একটি দল গঠন করছেন বলে আমরা বুঝতে পারছি। সরকারের থেকে তারা মন্ত্রী হয়ে তারা দল গঠন করার চেষ্টা করছেন। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো আসলেই ওই জন্য যে কিংস পার্টি থাকবে না, যেটা ওটা হলে লেভেল প্লেইং ফিল্ড হবে। তারপরে আপনি আসেন অ্যাডমিনিস্ট্রেশনে, ডিসিএসপি, তারা তো কার কথায় চলছে? আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কার কথায় চলছে? এখানে আমাদের লোকরা ইলেকশনে ভোট দিতে পারবে কি পারবে না? আমাদের কর্মীরা দাঁড়াতে পারবে কি পারবে না? তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে এখনই জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে না। সেই পরিস্থিতি পরিবেশে এসে সত্যিকার অর্থে নির্বাচন যদি আপনারা আবার আওয়ামী লীগের মতোই করতে চান, একতরফা নির্বাচন, ওই কয়েকটা দল নিয়ে, তারপরে আবার ওটা থেকে 2/3 মেজরিটি করে সব পাশ করিয়ে নিলেন, সব কিছু সংস্কার হয়ে গেল, এই ধরনের সংস্কার কি টেকসই হবে? এই ধরনের সংস্কারে কি রাষ্ট্র এগিয়ে যাবে? অস্থিরতা কি থামবে? দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসের বাইরে রাখলেন, আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে বাইরে রাখলেন, তারা কি বসে বসে আঙ্গুল চুষবে? দেশে তো অরাজকতা, যেটাই বলেন না কেন, অস্থিরতা, এইটা তো বীজ বপন হয়ে গেল। বিভিন্নভাবে এই অত্যাচার অনাচার চলছে। এখন আমাদের নেতাকর্মীদেরকে এইভাবে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সামনের দিকে সংগ্রাম করতে হবে। আমরা চাই যে সকল মানুষ, এখানে যদি নির্বাচন হয় সকলের পার্টিসিপেশন দরকার আছে। আপনি যতই বলেন আর না বলেন, ওই একতরফা নির্বাচন করে শেখ হাসিনার দেশে একটা হাস্যকর নির্বাচন করেছিলেন, যার জন্যই তাকে এত আমরা হেয় মনে করেছি, যার জন্যই তাকে এত নিন্দা। এখন আবার আপনারা সেই একই জিনিস করবেন, সেইভাবেই করতে চাচ্ছেন। দিস ইজ ভেরি আনফর্চুনেট। সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই, এবং সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যে কোনো লোক দাঁড়াবে, যে কোনো লোক সেখানে ভোট দিতে যাবে, কোনো বাধাপত্তি থাকবে না, রেজাল্ট সঠিকভাবে প্রমাণ হতে হবে। সেই নির্বাচনের আমরা দাবি করি। পরবর্তীকালে রাষ্ট্র সংস্কারের জন্য পার্লামেন্ট বসবে, সেখানে আমরা সংস্কার, আপনি প্রস্তাব দিতে পারেন, আমরা প্রস্তাব নিয়ে আসবো, এবং যেটা জনগণ গ্রহণ করবে সেভাবেই চালু থাকবে। সেইভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর কোনো দল যদি বা কোনো সংস্থা, যে কোনো সংগঠন সরাসরি কোনো সন্ত্রাসী সংগঠন না হয়, সরাসরি তাদের উদ্দেশ্য যদি আইন বিরুদ্ধ কিছু না হয়,
তাহলে সেই সমস্ত সংগঠনকে আপনি কখনোই, সেই ধরনের দলকে কখনোই আপনি নির্বাচন থেকে বা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাইরে রাখতে পারেন না। তাদের মধ্যে যদি কেউ সন্ত্রাসী কাজ করে, তাদের মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ করে যেটা জনস্বার্থে বা দেশের স্বার্থে ক্ষতিকর, আপনি তাদেরকে ধরবেন, তাদের মধ্যে আপনি ইনভেস্টিগেট করবেন, বিচার করবেন, প্রমাণ করবেন, শাস্তি দেবেন। সেটি হলো নিয়ম। তার জন্য একটি সংগঠনে সব লোকই কি খারাপ? যদি সেই সংগঠনের উদ্দেশ্য হয় যে আমি জোরপূর্বক মানে একটা বেআইনিভাবে একটা ক্ষমতা দখল করবো বা কিছু একটা এরকম কিছু, বা যেটাকে মনে গ্রহণযোগ্যভাবে বলা যায় যেটা সমাজের জন্য ক্ষতিকারক, অনলি দেন দে শুড বি অ্যাওয়ে ফ্রম দ্য পলিটিক্স। আদারওয়াইজ এই কান্ট্রি, এই দেশের প্রত্যেকটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার, এই দেশের প্রত্যেকটি নাগরিকের ভোটে দাঁড়ানোর অধিকার আছে। এই অধিকার কেউ খর্ব করতে পারবে না, যদি না আমাকে প্রমাণ করতে পারে। যদি কোনো সংগঠনকে প্রমাণ করতে পারে সেটা অন্য কথা, আর ব্যক্তিগতভাবে যদি প্রমাণ করতে পারে যে সে সত্যিকার অর্থে ক্ষতিকারক দেশের জন্য, তবে সেটা হতে হবে ন্যায় বিচারের মাধ্যমে, মব ট্রায়ালের মাধ্যমে নয়। আমার মনে হয় আমি সব কিছুই বলে ফেলেছি। আপনারা এখন প্রশ্ন করতে পারেন। আই এম রেডি টু অ্যান্সার এনি অফ ইউর কোশ্চেন। মাননীয় চেয়ারম্যান, আমার প্রশ্ন আছে একটা, সেটা হলো যে আপনি বলছেন যে 50% মানুষের অন্তর্ভুক্তি হয়নি, যে জাতীয় ঐক্যের ডাকে যে সব দলগুলো গিয়েছে। এখন আপনি বলছেন যে এখানে 50% মানুষের যেহেতু অন্তর্ভুক্তি ছিল না, এই জাতীয় ঐক্যের ডাকে যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাকে সবগুলো দল, বাকি দল যেগুলো গিয়েছে, এখন এই ইস্যুতে কি আওয়ামী লীগকে ডাকার দরকার ছিল, জাতীয় পার্টিকেও ডাকার দরকার ছিল, আওয়ামী লীগকে একসাথে? অফকোর্স আওয়ামী লীগকে আপনি ব্যান করতে পারেননি, এখন করেনও নেই, করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দেবেন। আপনি আগেই হই হই করে এখানে ওখানে কে মারা গেছে কেস দিয়ে দিলেন, সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক করলেন। এটা কী ধরনের? আপনি বিচার করবেন, তাকে বিচারের প্রক্রিয়া তাকে ধরবেন। আর সংগঠনে কি একটা সংগঠনে আওয়ামী লীগ কি একেবারে 1 নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল? সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল? তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই, তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কী পার্থক্য করলেন যে বিএনপি করলেই খারাপ, জামাত করলেই খারাপ? এখন আপনি সেটা করতেছেন। আপনার কি ফলো করবেন জামাতকে, শেখ হাসিনাকে, নাকি শেখ হাসিনা থেকে বাইরে যাবেন? আমি মনে করি সবাইকে ডাকা উচিত। তাহলে কি মাননীয় চেয়ারম্যান আগামী নির্বাচনে আপনি চান যে আওয়ামী লীগের অংশগ্রহণটা থাকুক? অফকোর্স সব দল থাকবে, সব দলকে আসতে হবে। যারা রেজিস্ট্রেশন দিয়েছেন তো আপনি কেন তাকে আসতে দেবেন না? মাননীয় চেয়ারম্যান, আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়ার আগ্রাসনে কিন্তু জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। এক্ষেত্রে জাতীয় পার্টির অবস্থানটা কোথায়? এখন ওনারা তো আমাকে আর ডাকেন নাই, কি উদ্দেশ্যে উনি ডেকেছেন সেটা তো আমি বুঝতে পারি নাই। আমার কাছে মনে করেন ভারতকে আগ্রাসন, এটার জন্য এটা তো একটা খুব স্বাভাবিক কথা। কোনো যদি আগ্রাসন কেউ করে আমরা তো এটা স্বাভাবিকভাবে এটার প্রতিহত করব। এটার জন্য গলাবাজি করার কি দরকার আছে? এটা তো আগ বাড়িয়ে তো কিছু বলার দরকার নেই। আমাকে 1 ইঞ্চিও ছাড় দেবো না, কে আপনাকে ছাড় দিতে বলছে? কে বা ছাড় দেবে? কেন বা ছাড় দেবে? আমার কি আর্মি নাই? আমরা এতটুকু মিলিয়ন্স অফ ডলার খরচ করছি এগুলোর পিছিয়ে, আমরা কি এমনি করছি নাকি? বলুন। আপনি বলেছেন যে আদালতকে বাধ্য করা হয়েছে, এই বিষয়টি পরিষ্কার করবেন? আমি আদালতে কথা বলতে ভয় করি, আবার কালকে একটা মামলা দিয়ে আবার ঢুকে দিয়ে আমি অবনয়ন করছি। আমরা শুনেছি যে আদালতে অনেক ম্যাজিস্ট্রেটরা বিভিন্নভাবে বাইরে এসে আমাদেরকে অনেকভাবে বলেন যে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয় যে তারা কথা বলতে পারে না, দেখতে পারেন না। এটা তারা বলেন অজুহাত হিসাবে, হয়তো সত্যি না, অতএব অনেকের দলীয় আনুগত্য থাকে। তবে যেভাবে মামলা দেওয়া হচ্ছে এগুলো কোনো প্রক্রিয়াতেই এগুলোকে সঠিক বলা যায় না, কেউই বলছেন না, এবং সরকার নিজেও বলছেন না যে এটা সঠিকভাবে হচ্ছে। ওনারাই বলছেন যে হয়রানিমূলক মামলা, কিন্তু ওনারা এটা কন্ট্রোল করতে পারছেন না। যেটা বললাম, ওনাদের হ্যান্ডসগুলো এফেক্টিভ হচ্ছে না, ওনারা যে কোনোভাবে হোক ওনাদের কার্যকারিতা দেখাতে পারছেন না, সেটা হলো বাস্তবতা। না বলেন অসুবিধা নেই, বলো। দেশদ্রোহী মামলার মতো একটা কোশ্চেন করো, তাহলে দেশদ্রোহীতে চলে যাবো। আমরা তো দেশদ্রোহী বসে দিচ্ছি। সব সত্য কথা সবসময় বলা যায়। সব সত্য কথা সবসময় বলা যায় না। আমার ভাই এটা বলতো যে তুই সবসময় সত্য কথা বলিস কেন? তোমাকে এটা শেষ করে দিতে চাচ্ছ, তাদের মনে যা ইচ্ছা বলো। ধন্যবাদ, বলো। বলো। হ্যাঁ, আমরা দেখছি
এবারের যে সম্পর্কটা আমরা বর্তমান সিচুয়েশন সেটাকে বলা হচ্ছে সবচেয়ে নাজুক পরিস্থিতি। এই পরিস্থিতিতে যে পার্টি হিসাবে আপনাদের ভূমিকা আছে কিনা? আমরা দেশের স্বার্থে যা কিছু দরকার সবসময় করেছি, এখনো করবো। দেশের পক্ষে আমরা থাকি, দেশের পক্ষে সবসময় থাকবো, এটি হলো আমাদের কথা। যে দেশই বাইরে থেকে যদি আমাদের কেউ ক্ষতি করার চেষ্টা করে, আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করব। তার জন্য আমাদের কাউকে কিছু বলতে হবে না। উই আর রেডি ফর ইট। ধন্যবাদ সবাইকে। অসাধারণ অসাধারণ